আসসালামু আলাইকুম, আমি মুনতাসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শ্বসন ও শ্বাসক্রিয়া। তো শ্বসন ও শ্বাসক্রিয়ার উপরে আজকে হলো দ্বিতীয় লেকচার। তো গত ক্লাসটা আসলে মেইনলি আমার চিন্তা ছিল যে 25 মিনিটের মধ্যে ডিউরেশন কমপ্লিট করা, কিন্তু মানে ওই ক্লাসটা খুব ছোট হয়ে গিয়েছিল, আসলে 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আমি ভেবেছিলাম এটা হয়তো আরেকটু বড় হবে, তাহলে ওই বাকি যেই পার্টটা শেষ করে দিয়েছিলাম সময় স্বল্পতার কারণে, সেই অংশটা শেষ করে নতুনভাবে পড়তে পারতাম। যাক, গত ক্লাসের সামান্য কয়েকটা বিষয়, একটু 3টা ডেটা জাস্ট একটু স্মরণ করিয়ে দিই। 3টা কথা একটু মনে রাখবা। এই যে দেখো, টাইপ 2 অ্যালভিউলার কোষ যেটা ছিল, এটার আরেকটা নাম হলো সেপ্টাল কোষ। একটু এই বিষয়গুলো একটু লিখে নাও। সেপ্টাল কোষ, সেপ্টাল কোষ, আরে এইভাবে না তো, সেপ্টাল, সেপ্টাল কোষ একটু মনে রাখবা। টাইপ 2 অ্যালভিউলার কোষের আর অপর নাম কি? সেপ্টাল কোষ। আর মনে রাখবা, অ্যালভিউলাস 11,800 বর্গ সেন্টিমিটারের শ্বসনতল সৃষ্টি করে। বর্গ সেন্টিমিটার এর শ্বসনতল সৃষ্টি করে, ঠিক আছে? অ্যালভিউলাস শ্বসনতল কত এরিয়ার? 11,800 বর্গ সেন্টিমিটার এরিয়ার। আর এই যে তোমার মানে এখানে ওই সারফেক্টেন্টের বিষয়টা আমরা জানতাম যে এই টাইপ 2 অ্যালভিউলার কোষ বা সেপ্টাল কোষ যেটা, সে হলো সারফেক্টেন্ট ক্ষরণ করে। তো সারফেক্টেন্ট ক্ষরণ যদি না হয় তখন একটা ডিজিজ হয়, সেটার নাম হলো আরডিএস বা রেসপাইরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এই বিষয়টা একটু মনে রাখবা, ঠিক আছে? আরডিএস, এই আরডিএস রোগটা হয় রেসপাইরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। হ্যাঁ, রেসপিরেটরি বানান তোমরা জানো, ডিস্ট্রেস বানানটা লিখে দেয়, এই যে ডিস্ট্রেস বানান এইভাবে, ডিস্ট্রেস, ঠিক আছে? ডিস্ট্রেস সিনড্রোম। তাহলে এই বিষয়টা একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে আজকে যে বিষয়টা পড়ার কথা ছিল সেই বিষয়ে আসি এখন। দেখো, আজকে আমরা নতুনভাবে যে বিষয়টা থেকে স্টার্ট করব সেটা হলো ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা, ঠিক আছে? ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা। এখানে 5টা টার্ম সম্পর্কে আমরা জানবো যে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বিষয়টা আসলে কি। ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বিষয়টা এখন আমরা পড়ব, ঠিক আছে? কি পড়বো? ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা। দেখো, এখন কি পড়ছি? ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা। ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা। বায়ু ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা। দেখো, এই বিষয়টা এখন আমরা পড়ব। তো নর্মালি একটা নর্মাল নিঃশ্বাস বা প্রশ্বাসে আমরা কি পরিমাণ বাতাস ভিতরে ইনটেক করি বা বের করে দিই, সেটা হলো 500 মিলিলিটার। একটু মনে রাখবা, এটা হলো কত? 500 মিলিলিটার, 500 ml। আচ্ছা, আগে মানগুলো পড়ি, পরবর্তীতে বাকি বিষয় এসে পড়ব। এখন ধরো, এটা হলো নর্মাল শ্বাস প্রশ্বাসে যে পরিমাণ বাতাস ভিতরে ঢুকে বা বের হয়ে যায়। তো এটাকে বলা হলো টাইডাল ভলিউম বা প্রবাহী বায়ু পরিমাণ বলা হয়। তো একটু লিখিয়ে দিই, সমস্যা নেই। দেখো, তাহলে এটা কি বলা হয়? প্রবাহী বায়ু পরিমাণ। প্রবাহী বায়ু পরিমাণ, বায়ুর পরিমাণ, বা এটাকে বলা কি? টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম। আচ্ছা, এরপরে ধরো নর্মালি শ্বাস ত্যাগ করলা বা শ্বাস গ্রহণ করলা, ধরো গ্রহণেরটা আগে বলি। প্রথমত শ্বাস গ্রহণ করলা নর্মাল। এখন তুমি যদি বল প্রয়োগ করো তাহলে আরো বেশি পরিমাণ বাতাস ইনটেক করতে পারো না? আরো বেশি করা যায়। তো এই যে আরো বেশি পরিমাণ বাতাস যে ইনটেক করা, এই সর্বোচ্চ কি পরিমাণ নেওয়া যেতে পারে সেই বিষয়টাকে বলা হয় কি? প্রশ্বাসে অতিরিক্ত বায়ু পরিমাণ। প্রশ্বাসের অতিরিক্ত বায়ুর পরিমাণ, অতিরিক্ত বায়ুর পরিমাণ, বায়ুর পরিমাণ। এটা কত? এটা মনে রাখবা 2 থেকে 3.3 লিটার। এই বিষয়টা একটু মনে রাখবা, 2 থেকে 3.3 লিটার। আচ্ছা, এবার আরেকটা বিষয় চিন্তা করো, নিঃশ্বাস ত্যাগের সময়। নর্মাল নিঃশ্বাস, চাইলে বল প্রয়োগ করলে আরো বেশি নিঃশ্বাস ত্যাগ করা যায় না? আরো বেশি। তো এই যে আরো বেশি পরিমাণে নিঃশ্বাস ত্যাগ করা যায়, সেটাকে কি বলা হয়? নিঃশ্বাসের অতিরিক্ত বায়ুর পরিমাণ। এটা কত? এটা হয় 1 লিটার। এটা একটু মনে রাখবা। আর হাঁপানি রোগী যারা আছে তাদের ক্ষেত্রে আরেকটু কম হয়, ঠিক আছে? হাঁপানিদের ক্ষেত্রে কি হয়? আরেকটু কম হয়। বুঝলাম? এবার ফুসফুসে অলওয়েজ কিছু পরিমাণ বাতাস মজুদ থাকে, ঠিক আছে? সব সময় মজুদ থাকে, সেটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম, ঠিক আছে? রেসিডুয়াল ভলিউম, ভলিউম। তো এই পরিমাণটা কত? এটা হলো 1500 ml, ঠিক আছে? আর বলতে পারো 1.5 লিটার। আচ্ছা, বা 1.5 লিখে দিই, 1.5, সব কিছু যেহেতু লিটার লিখলাম, এটা 1.5 লিটার। তো এটা মনে রাখবা যে যাদের এমফাইসিমা আছে, এমফাইসিমা রোগীদের ক্ষেত্রে এই পরিমাণটা বেড়ে যায়। এমফাইসিমা রোগীদের ক্ষেত্রে কি হয়? এই পরিমাণটা বেড়ে যায়। এমফাইসিমা বিষয়টা কি?
সাধারণত দেখা যায় স্মোক করে যারা, তাদের ক্ষেত্রে কি হয়, তোমার অ্যালভিউলার যেটা সেটা হলো আকারে বড় হতে থাকে, হতে হতে এক সময় দেখা যায় এর প্রাচীরটা বিদীর্ণ হয়ে যায়, হয়ে গেলে এই ফুসফুসের ভিতরে ব্যাপক ফাঁকা জায়গার সৃষ্টি হয়। এই ঘটনাকে আমরা বলি এমফাইসিমা। আর এমফাইসিমা হলে যেহেতু ফাঁকা জায়গা সৃষ্টি হবে, তাহলে অলওয়েজ মজুদ থাকা অক্সিজেন মানে বাতাসের পরিমাণটা বেশি হবে। তো এই কারণে কি হয়, এমফাইসিমা রোগীর ক্ষেত্রে রেসিডুয়াল ভলিউমটা কি হয়, একটু বেশি হয়। তাহলে আর লাস্টে একটা বিষয় দেখো, আর নর্মাল ফুসফুসের টোটাল বায়ু ধারণ ক্ষমতা কত? বায়ু ধারণ ক্ষমতা, এটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। এটা মনে রাখবে নর্মাল মানুষের ক্ষেত্রে 4,500 লিটার, 4,500 মিলিলিটার। আর দৌড়বিদ যারা আছে তাদের ক্ষেত্রে হয় 6,000 ml। তাহলে এটা একটু মনে রাখবা, ঠিক আছে? স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কত? 4,500 ml। আর যারা দৌড়বিদ তাদের ক্ষেত্রে কত? 6,000 ml। তাহলে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই বিষয় বুঝলা। আর এইগুলোর ইংলিশে কি বলা হয়? এটাকে বলা হয় ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, আর এটাকে বলা হয় কি? এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। একটু ইংরেজি নামগুলো একটু জেনে রাখবা যাতে একটু ইজি হয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো কি? প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়ার নিয়ন্ত্রণ সম্পর্কে। প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া নিয়ন্ত্রণ। দেখো, তাহলে এই বিষয়টা এখন মুছে দিই। আমরা এখন যে বিষয়টা পড়ছি সেটার নাম কি? প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া নিয়ন্ত্রণ। প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া নিয়ন্ত্রণ মেইনলি হয় বিভিন্ন রকম কি বলে স্নায়ুর মাধ্যমে। তাহলে সেই বিষয়টা আমরা এখন পড়ব। প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া বিভিন্ন রকম দেখা যায় কি, প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া যেটা আছে এটাকে একসাথে বলতে পারো শ্বসন ক্রিয়া। তাহলে এখন যেটা পড়ছি সেটা কি? শ্বসন ক্রিয়া। তাহলে প্রশ্বাস ও প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ। আচ্ছা দেখো, এই প্রশ্বাস নিঃশ্বাস অর্থাৎ শ্বসন যে বিষয়টা আছে বা শ্বাসকার্য যেটা আছে, এটা মেইনলি মস্তিষ্কের দুইটা অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মনে রাখবা, মেডুলা অবলাঙ্গাটা, আচ্ছা জাস্ট মেডুলা লিখলাম। মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশে দুইটা সেন্টার আছে বা দুইটা কেন্দ্র আছে। একটার নাম হলো প্রশ্বাস কেন্দ্র, আরেকটাকে বলা হয় নিঃশ্বাস কেন্দ্র বা একত্রে বললে এটাকে বলতে পারো শ্বসন কেন্দ্র। ঠিক আছে, শ্বসন কেন্দ্র থাকে। এই শ্বসন কেন্দ্রটা কি করে, মানে আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবা, পন্সের পার্শ্বদেশে এরকম বিভিন্ন রকম সেন্টার থাকে, দুইটা। কি সেন্টার? একটাকে বলা হয় অ্যাপনিউস্টিক সেন্টার, একটা বলা হয় নিউমোট্যাক্সিক সেন্টার। তাহলে লিখে দিই, অ্যাপনিউস্টিক সেন্টার, আরেকটাকে বলা কি? নিউমোট্যাক্সিক সেন্টার। তো এইগুলো কি করে? আমার শ্বাস প্রশ্বাসটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই বিষয়টাই আমরা এখান থেকে একটু মনে রাখবো। তো এখানে দেখো, এই অ্যাপনিউস্টিক সেন্টারটা কি করে? এটা হলো শ্বসন হারটাকে নিয়ন্ত্রণ করে। এটা একটু মনে রাখবা এখান থেকে। তাহলে দেখো, এখান থেকে এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে মানে শ্বসন ক্রিয়া কিভাবে নিয়ন্ত্রিত হয়। তাহলে বলতে হবে কি, এই শ্বসন কেন্দ্রের মাধ্যমে, এই মেডুলায় অবস্থিত শ্বসন কেন্দ্রের মাধ্যমে। এটা ডিরেক্ট বইয়ের মধ্যে লাইন আকারে লেখা আছে, তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে মনে রাখবাম, শ্বসন ক্রিয়ার মৌলিক ছন্দ নিয়ন্ত্রণকারীকে মেডুলা বা মেডুলায় অবস্থিত শ্বসন কেন্দ্র। এই বিষয়টা মনে রাখবা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে পারে এইভাবে যে শ্বসনের যে ছন্দময় ক্রিয়া, এটা কোন ধরনের প্রতিবর্তী ক্রিয়ার সাহায্যে নিয়ন্ত্রিত হয়? তাহলে সেটা আবার বলতে হবে হেরিংবয়ের প্রতিবর্তী ক্রিয়া, এটা সামনে আসবে। আর সেই হেরিংবয়ের প্রতিবর্তী ক্রিয়া কোন ধরনের স্নায়ুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, সেটা হলো ভেগাস নার্ভ। আচ্ছা, এটা আসবে সামনে, সমস্যা নেই। এখন আপাতত এতটুকু জানলেই চলবে। তো এখন এটা তো ছিল নর্মাল ধারণা। আধুনিক ধারণা হলো এই শ্বসন ক্রিয়াটা মেডুলায় অবস্থিত প্রি ব্রোটিনজার কমপ্লেক্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, প্রি ব্রোটিনজার কমপ্লেক্স। তাহলে এটা একটু মনে রাখবা। ঠিক আছে, মেডুলার বর্তমান ধারণা কি, বর্তমান বা আধুনিক ধারণা কি? শ্বসন ক্রিয়াটা, যে শ্বসনের যে ক্রিয়াটা, এটা নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? প্রি ব্রোটিনজার কমপ্লেক্সের সাহায্যে। প্রি ব্রোটিনজার কমপ্লেক্সের সাহায্যে। আচ্ছা, জিইআর কমপ্লেক্স। তাহলে এই বিষয়টা আমরা একটু মনে রাখবো, প্রি ব্রোটিনজার কমপ্লেক্স দিয়ে এটা নিয়ন্ত্রিত হয়।
আচ্ছা, বুঝলাম। এবার দেখো এই 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 বিষয়টা মানে এখন মুছে দেব, নতুন আরেকটা বিষয় পড়বো আমরা। যে দেখো এই সম্পূর্ণ যে অংশটা পড়লা, এটা আসলে এই কি বলে শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ, মানে স্নায়ুর সাহায্যে কিভাবে নিয়ন্ত্রিত হয় সেই বিষয়টা এতটুকু পড়লা। এখন শ্বসনটা আসলে কেবলমাত্র স্নায়বিক নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না, এখানে রাসায়নিক নিয়ন্ত্রণ আছে, ঠিক আছে? রাসায়নিক নিয়ন্ত্রণ আছে আরেকটা। রাসায়নিক নিয়ন্ত্রণ সম্পর্কে কিছু জানতে হবে না, জাস্ট দুইটা ডেটা মনে রাখবা, পরীক্ষার মধ্যে এমসিকিউ আসে এটা। এটা কি মনে রাখবা, যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, ঠিক আছে, CO2 এর ডেনসিটি যদি কি হয় 0.25% বেড়ে যায়, তাহলে শ্বসন হার হয়ে যায় দ্বিগুণ। শ্বসন হার দ্বিগুণ হয়, 2 গুণ। আর আরেকটা কথা মনে রাখবা, অক্সিজেনের ঘনত্ব যেটা, হ্যাঁ অক্সিজেনের ঘনত্ব, এটা যখন 20% থেকে 5% নেমে আসে, ঠিক আছে, এই যে এটা পড়বা, 20% থেকে যখন 5% নেমে আসে অক্সিজেনের ঘনত্ব, তখনও কি হয়, শ্বসন হার 2 গুণ হয়। এই এমসিকিউটা মনে রাখবা, এটা ডিরেক্ট এমসিকিউ আসে, তো সেই জন্য আমি এখন বলে দিলাম। আচ্ছা, এবার দেখো নর্মাল এখন আমরা একটা ফিজিক্যাল এন্টিটি পড়বো, যে আসলে এক্স্যাক্টলি এটা কিভাবে সম্পন্ন হয়। হ্যাঁ, তো সেই জন্য আমি এই বিষয়টা একটু মুছে দিই। বৃষ্টি শুরু হয়ে গেল হালকা। আচ্ছা দেখো, এখন যেটা পড়বো যে আসলে এইগুলো তো আসলে ভিতরে যেটা নিয়ন্ত্রিত হয়, এটা তো আমরা প্র্যাকটিক্যালি ফিল করি না। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে বাস্তবিক ভিজুয়ালাইজেশন আছে, যার কারণে একটু ইন্টারেস্টিং হওয়ার কথা। দেখো একটু বলি, শ্বাস প্রশ্বাসটা আসলে কিভাবে নিয়ন্ত্রিত হয় ফিজিক্যালি। হ্যাঁ দেখো, দুইটা নার্ভ আছে, একটাকে বলা হয় ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক, আর আরেকটার নাম হলো ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টাল নার্ভ, কোস্টাল নার্ভ। তো ফ্রেনিক নার্ভ, এই নার্ভ, দেখো তো ফ্রেনিক নার্ভ কি করে, ফ্রেনিক নার্ভ হলো তোমার, এর কাজ হলো ডায়াফ্রামের সংকোচন ঘটানো। দেখো আমি বলে দিই, এর কাজ কি, ডায়াফ্রামকে সংকুচিত করা, ডায়াফ্রামকে সংকুচিত করা, সংকোচন ঘটায়। আর এর কাজ কি, ইন্টারকোস্টাল নার্ভের কাজ হলো ইন্টারকোস্টাল পেশিকে সংকুচিত করা, ইন্টারকোস্টাল পেশিকে সে কি করে, সংকুচিত করে, সংকোচন, ঠিক আছে? তো ডায়াফ্রাম যদি সংকুচিত হয়, দেখো একটা জিনিস, আমি একটু বক্ষ গহ্বরের একটা চিত্র আঁকি। ধরো এটা মানুষের মুখ, এটা ধরো হচ্ছে যে তার এরকম বুক, ঠিক আছে? তো এই বুকের মধ্যে এরকম একটা তোমার নিচের দিকে আর কি এরকম ডায়াফ্রাম থাকে, বা এটাকে বাংলায় বলা হয় মধ্যচ্ছদা। তো এই মধ্যচ্ছদাটা কি করে তোমার, এটা যখন সংকুচিত হয়ে যায় তখন এটা চলে যায় নিচে। তাহলে দেখো তো এর পরবর্তী চিত্রটা কেমন হবে, নিশ্চয়ই এরকম হয়ে যাবে। এই যে ধরো এরকম হয়ে যাবে, যেহেতু এটা একটু নিচে চলে গেছে, তাহলে এই যে এই ভলিউমটা বেড়ে গেল না, ঠিক আছে, এই ভলিউমটা বেড়ে গেল, এই আয়তনটা বেড়ে গেল। আগে ছিল এতটুকু, জাস্ট এতটুকু, এখন বেড়ে হয়ে গেল এতটুকু। আর তাহলে এই বিষয়টা বোঝা গেল যে ডায়াফ্রাম যদি সংকুচিত হয়ে যায় তাহলে কি হয়, বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য আয়তন বৃদ্ধি পায়, ঠিক আছে, অনুদৈর্ঘ্য আয়তনটা বেড়ে যায়, ঠিক আছে, আয়তনটা বেড়ে যায়। আচ্ছা, ইন্টারকোস্টাল পেশির বিষয়টা কি, ইন্টারকোস্টাল হলো আমাদের যে রিবস আছে বা পরশুকাগুলো আছে, এদের মাঝখানে যে পেশিগুলো আছে না, সেগুলো আসলে তোমার এই কি বলে, সেগুলোকে আমরা আসলে ইন্টারকোস্টাল পেশি বলি। তো দেখো ইন্টারকোস্টাল এরকম, ধরো একটা সাইড ভিউ যদি চিন্তা করে, একটা লোক ধরো এটা, হ্যাঁ তার মুখ, আচ্ছা এটা তো মুখ না, ধরো এটা নাক, আর এটা ধরো মুখ, এটা ধরো সম্পূর্ণ মাথা। তো এইভাবে যদি সাইড ভিউ চিন্তা করো, লোকটার বুকটা ধরো এরকম, ঠিক আছে, এরকম বুক, মহিলা দেখ সমস্যা নাই, মানে এটা আসলে এই বক্ষ গহ্বর, বক্ষ গহ্বর না, মানে বক্ষ পিঞ্জর। তো এখানে এরকম এরকম রিপস আছে, এরকম রিপসের মাঝখানে যে পেশিগুলো থাকে এগুলোকে বলছি আমি কি, ইন্টারকোস্টাল পেশি। তো এটা দেখো, যখন আমার ইন্টারকোস্টাল পেশিটা সংকুচিত হয়, মনে রাখবা যে এই শেপটা এরকম হয়ে যায়। এই যে ধরো এখন ওই লোকটাকে আবারও আঁকছি, দেখো এই যে এটা সেই লোক। তো এই লোকটার এখন বুক এরকম বড় হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি, আমি বলতে চাচ্ছি যে এরকম অনুপ্রস্থ যে আয়তনটা আছে সেটা বৃদ্ধি পাবে। এটা এরকম পেশিগুলো সংকুচিত হলে কি হয়, এরকম
এটা একটু উপরের দিকে চলে আসে, আর একটু উপরের দিকে উঠে আসলে এরকমটা মনে হয়। ধরো এরকম আর কি চিত্রটা এক্সাক্ট যদি আঁকতে চাই, একটু ধরো একটু উপরের দিকে চলে আসলে এরকম আয়তনটা একটু বেড়ে যায়। ধরো নর্মালি এরকম ছিল, একটু উপরে চলে যায় সংকোচনের কারণে, যার কারণে এরকম অনুপ্রস্থ আয়তনটা বেড়ে যায়। তাহলে এই বিষয়টা মনে রাখবো। তাহলে অনুপ্রস্থ আয়তন বেড়ে গেল, অনুপ্রস্থ আয়তন তাহলে অনুপ্রস্থ আয়তন যদি বেড়ে যায় আলটিমেটলি আমি দেখো অনুদৈর্ঘ্য আয়তনও বেড়ে গেল, অনুপ্রস্থ আয়তনও বেড়ে গেল, আলটিমেটলি টোটাল মানে বক্ষ গহ্বরের টোটাল আয়তনই বেড়ে গেল। তাহলে টোটাল আয়তন যদি বেড়ে যায় তাহলে কি হবে, মানুষ প্রশ্বাস গ্রহণ করবে, ঠিক আছে, প্রশ্বাসটা ভিতরে নিয়ে নেবে। কারণ কি, আয়তন যেহেতু বেড়ে গেছে, এখানে অক্সিজেন মানে বাতাসের দরকার, তো সেই জন্য নাক দিয়ে বাতাসটা এই ফুসফুসে প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম। তাহলে এই চিত্র ধরে আশা করি বুঝতে পারছো যে কি বুঝালাম। একদম খুবই নর্মাল চিত্র, ইজি আছে, বিষয়টা কিন্তু এত কঠিন না। আচ্ছা, মানে কি হলো, পরবর্তীতে মোট আয়তন বেড়ে গেল, বক্ষ গহ্বরের মোট আয়তন বেড়ে গেল, বক্ষ গহ্বরের মোট আয়তন বেড়ে গেল, মোট আয়তন বেড়ে গেল। আর মোট আয়তন বেড়ে গেলে কি হয়, প্রশ্বাস গৃহীত হয়, প্রশ্বাস গৃহীত হলো, প্রশ্বাস গৃহীত, মনে রাখবা। আচ্ছা, তাহলে দেখো নিঃশ্বাস ত্যাগের সময় কি ঘটনা ঘটে, উল্টা বিষয়। ফ্রেনিক নার্ভটা ডায়াফ্রামকে সংকোচন করে না, ঠিক আছে। তাহলে সংকোচন যদি না করে তাহলে বক্ষ গহ্বরের দৈর্ঘ্য আয়তন বৃদ্ধি না পাবে, কি হবে, হ্রাস পাবে, এরকম উল্টা। একইভাবে ইন্টারকোস্টাল পেশি মানে ইন্টারকোস্টাল নার্ভটা ইন্টারকোস্টাল পেশিকে সংকুচিত করে না, যার কারণে কি হবে, ওই আয়তনটা বেড়ে যাবে, মানে কি বলে এই আয়তনটা কমে যাবে আবার। তাহলে এই যে অনুপ্রস্থ আয়তন কি হয়, এটার ক্ষেত্রে কমে যায়, এটার ক্ষেত্রে অনুপ্রস্থ আয়তন কি হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল, ওটার ক্ষেত্রে কমে যাবে। কমে গেলে কি হবে, বক্ষ গহ্বরের মোট আয়তন আবার কমে যাবে, ফলে কি হবে, নিঃশ্বাস গৃহীত হবে, মানে নিঃশ্বাস ত্যাগ হবে। তো সেটা হলো বিষয়। আচ্ছা, এখান থেকে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এখানে আমরা একটু মনে রাখবা, যে প্রশ্বাসের বায়ুতে, হ্যাঁ, এই যে প্রশ্বাসের বায়ুতে তোমার কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04%, আর অক্সিজেন থাকে 20.9%। এটা একটু মনে রাখবে, এটা এমসিকিউ, বিভিন্ন রকম ভর্তি পরীক্ষা প্লাস এমনিতেও পরীক্ষার মধ্যে আসার উপযোগী প্রশ্ন এটা। আর দেখো নিঃশ্বাসের বায়ুতে এখানে লিখে দিই, নিঃশ্বাসের বায়ুতে কি বিষয়টা, নিঃশ্বাসে কি হয়, নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, এটা হলো তোমার এই 5.2%, আর অক্সিজেনের পরিমাণ কত, 13.7%। তাহলে এই বিষয়টা একটু মনে রাখবা, ঠিক আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এর পরবর্তীতে এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা কি, শ্বসন হার সম্পর্কে। আর এটা একটু দেখে রাখো, তুমি নিজে নিজে একটু দেখো, আর আমি পরবর্তী নেক্সট বিষয়টা রেডি করি। আচ্ছা, দেখো এবার আরেকটা কথা জাস্ট মুখে মুখে বলে দিই, নর্মালি শ্বসন হার চিন্তা করো, একটা লোক 1 মিনিটে 14 থেকে 18 বার শ্বাস প্রশ্বাস ত্যাগ গ্রহণ করে, ঠিক আছে, কতবার, 14 থেকে 18 বার। আর মনে রাখবা নবজাতকরা অনেক বেশি শ্বাস প্রশ্বাস নেয়, তো তাদের এদের ক্ষেত্রে কত হয়, 40 বার মিনিটে, এই বিষয়টা একটু মনে রাখবা। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা হলো আমরা কখন হাই তুলি, যখন নিম্ন অক্সিজেন মাত্রা শনাক্ত হয় তখন, মনে রাখবা, ঠিক আছে। তো এটাকে ইয়নিং বলা হয় ইংরেজিতে, একটু লিখে দিই, এই যে YAWNING, হাই তোলা। হাই কখন তুলি, অক্সিজেন মাত্রা কমে গেলে, ঠিক আছে, অক্সিজেন ঘনত্ব যখন কমে যায় তখন আমরা কি করি, হাই তুলি, এই বিষয়টা মনে রাখবা। এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো কি, বিভিন্ন প্রতিবর্তী ক্রিয়া এবং সেই প্রতিবর্তী ক্রিয়ার সাথে সম্পর্কিত স্নায়ু সম্পর্কে পড়বো, ঠিক আছে। এখন এই বিষয়টা মুছে দেই, এটা সৃজনশীলের খতে আসতে পারে, সৃজনশীলের খতে না, মানে ঘতেই আসে বেশি। তাহলে একটু মনে রাখবা যে এগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা লিখতে পারলে তোমাকে ফুল মার্ক দিয়ে দেবে একদম। তাহলে এই বিষয়টা মনে রাখবা, সৃজনশীলের আসতে পারে বা ইন জেনারেল বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন হয় এই সব জায়গা থেকে, তো এই জন্য খুব ভালোভাবে এই বিষয়টাকে পড়তে হবে। আচ্ছা, যেটা বলছিলাম দেখবো কি, বিভিন্ন রকম প্রতিবর্তী ক্রিয়া এবং তার সাথে সম্পর্কিত স্নায়ু। দেখো একটু লিখি, বিভিন্ন প্রতিবর্তী ক্রিয়া ও সম্পৃক্ত স্নায়ু, এর সাথে সম্পর্কিত স্নায়ুর নাম, এই বিষয়টা পড়বো। এখান থেকে এমসিকিউ আসে, কিরকম মনে রাখবা, অলফ্যাক্টরি নামে একটা স্নায়ু আছে, নাম কি, অলফ্যাক্টরি স্নায়ু কি করে, হাঁচিকে নিয়ন্ত্রণ করে। হাঁচি এটা কিন্তু একটা প্রতিবর্তী ক্রিয়া, তো এটা অলফ্যাক্টরি স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে ভেগাস একটা স্নায়ু আছে, ভেগাস স্নায়ুর কাজ কি, কাশি নিয়ন্ত্রণ করা, অলফ্যাক্টরি হাঁচি, ভেগাস কাশি। আচ্ছা, এরপরে গ্লসোফেরিঞ্জিয়াল নামক একটা স্নায়ু আছে। এই গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুর কাজ কি,
গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া বা এটাকে বলা হয় গলবিলীয় প্রতিবর্তী ক্রিয়াকে সে নিয়ন্ত্রণ করে। আর আরেকটা নাম আছে হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া। হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া। আরে 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 এটা এখানে হবে। দেখো ভেগাস স্নায়ুর মাধ্যমে আরো একটা জিনিস নিয়ন্ত্রিত হয়, সেটার নাম কি? হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া। হেরিং ব্রয়ার নামক একটা প্রতিবর্তী ক্রিয়া আছে, এটা কি দিয়ে নিয়ন্ত্রিত হয়? ভেগাস স্নায়ুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, তাহলে এই বিষয়টাকে আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে। এখন হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া এটা কি করে? তোমার শ্বসনের ছন্দকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যদি প্রশ্ন করে পরীক্ষার মধ্যে যে শ্বসনের ছন্দকে নিয়ন্ত্রণ করে কোন প্রতিবর্তী ক্রিয়া, মনে রাখতে হবে হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া। বা এইভাবে যদি প্রশ্ন করে যে শ্বসনের ছন্দকে নিয়ন্ত্রণ করে কোন স্নায়ু, তাহলে উত্তর হবে ভেগাস স্নায়ু। আর আরো ওই যে বললাম কি শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে কে? মেডুলায় অবস্থিত শ্বসন কেন্দ্র। এইভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে সবগুলো টাইপের প্রশ্ন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। বুঝলাম? তো তাহলে হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়ার সাহায্যে কি হয়? শ্বাস প্রশ্বাসের বা শ্বসনের ছন্দ নিয়ন্ত্রিত হয়। এই বিষয়টা একটু মনে রাখবা। ডান। আসো এবার নেক্সট বিষয়টা পড়বো, সেটা হলো কি বিভিন্ন রকম গ্যাসের পরিবহন সম্পর্কে পড়বো। ঠিক আছে, এখন পড়বো কি গ্যাস পরিবহন। কি কি গ্যাস পরিবহন সম্পর্কে পড়বো? একটা হলো কার্বন ডাইঅক্সাইড, আর একটা হলো অক্সিজেন। কারণ মানুষের শরীরে কিন্তু মেইনলি এই দুইটা গ্যাসের পরিবহনই বেশি প্রয়োজন। তাহলে দেখো এখন কি পড়বো আমরা? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তাহলে পরিবহন পড়বো। পরিবহন দেখো এখানে এই সাইডে দেখি অক্সিজেন, এই সাইডে দেখো কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন পরিবহন দুইভাবে হতে পারে, একটা হলো ভৌত দ্রবণ হিসেবে, আর আরেকটা হলো রাসায়নিক যৌগ হিসেবে। পরিবাহিত হতে পারে। মনে রাখবা এটা হয় মাত্র 2%, এটা হয় 98%। তো এটার ক্ষেত্রে বিষয়টা কি মনে রাখবা? রাসায়নিক যৌগটার নাম কি? সেটা হলো অক্সিহিমোগ্লোবিন। তো এই অক্সিহিমোগ্লোবিনটা কি? অক্সিহিমোগ্লোবিন হলো একটা অস্থায়ী যৌগ, যে যৌগটা কি করে প্রত্যেকটা কোষের মধ্যে যে অক্সিজেনের প্রয়োজনটা পরে সেই অক্সিজেনের চাহিদাটা সে পূরণ করে। ঠিক আছে, অক্সিহিমোগ্লোবিন। তো এই অক্সিহিমোগ্লোবিনের সম্পর্কে আর কিছু মনে রাখবে একটা বিষয়, যে একটা হিমোগ্লোবিন, ঠিক আছে, একটা হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেনকে সে কন্টেইন করতে পারে বা ধারণ করতে পারে। ঠিক আছে, এই বিষয়টা একটু মনে রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর এখান থেকে তেমন আর কিছু জানার নাই। আরেকটা বিষয় একটু মনে রাখতে পারো যে 100 ml রক্তে 19 ml অক্সিহিমোগ্লোবিন কি করে? রক্ত পরিবহনের কাজ করে। এই বিষয়টা একটু মনে রাখতে পারো। আচ্ছা, এবার দেখো এখানে আসি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হতে পারে ভৌত দ্রবণ হিসেবে, এটা মাত্র 5% পরিবাহিত হয় এইভাবে। আর ভৌত দ্রবণটা কিভাবে সৃষ্টি হয়? মনে রাখবা যে এই কার্বন ডাইঅক্সাইডটা প্লাজমায় উপস্থিত পানির সাথে, ঠিক আছে, এই প্লাজমায় থাকা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2CO3। সেই কার্বনিক অ্যাসিডটাই আসলে আমার দেহের বিভিন্ন জায়গার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডের ডিমান্ডটা সেটাকে পূরণ করে। আর এই ক্ষেত্রে যে যে প্রভাবকটা কাজ করে সেটার নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেস। ঠিক আছে, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। মানে এদেরকে জোড়া লাগায় আর কি, এই ইয়েটাকে কার্বন ডাইঅক্সাইড আর পানিকে মিলিয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর সেই কার্বনিক অ্যাসিডটাই দেহের বিভিন্ন জায়গার মধ্যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আচ্ছা, এরপরে এটা ছাড়া হতে পারে কি কার্বামিনো যৌগ হিসেবে আমার ইয়েটা পরিবাহিত হতে পারে, কার্বন ডাইঅক্সাইডটা। আর কার্বামিনো যৌগ হিসেবে কি পরিমাণ পরিবাহিত? 27%। এটা একটু মনে রাখবে, 27%, 27%। আর লাস্টে থাকে বাইকার্বনেট হিসেবে কি পরিমাণ রক্ত পরিবাহিত হয়, মানে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়? সেটা হলো 65%। সবগুলো যোগ করলে তবে 100 হয় না, তাও মনে রাখবা। ঠিক আছে, তাহলে বাইকার্বনেট যৌগটা কিভাবে পরিবাহিত হয়? মনে রাখবা যে 2 রকম বাইকার্বনেট আছে, একটা হলো সোডিয়াম বাইকার্বনেট আর একটা হলো পটাশিয়াম বাইকার্বনেট। তো এই সোডিয়াম বাইকার্বনেটটা কি করে? তোমার সোডিয়াম বাইকার্বনেটটা হলো প্লাজমায় সে কার্বন ডাইঅক্সাইডের চাহিদাটাকে পূরণ করে দেয়। প্লাজমার মাধ্যমে এটাকে মানে সোডিয়ামকে এই কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করে, কারণ এটার মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বিষয়টা আছে। বাইকার্বনেট যেহেতু কার্বন ডাইঅক্সাইড, তাহলে প্লাজমায় সে কার্বন ডাইঅক্সাইড দেয়। আর এই পটাশিয়াম বাইকার্বনেট কি করে? সে হলো আরবিসিতে যে রিকোয়ারমেন্টটা কার্বন ডাইঅক্সাইডের, সেই রিকোয়ারমেন্টটা সে ফুলফিল করে। তাহলে এই বিষয়টা আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে।
আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট বিষয় সম্পর্কে পড়বো, সেটা হলো ক্লোরাইড শিফটিং সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা এখন মুছে দিই আমরা এখন যেটা পড়বো সেটা কি ক্লোরাইড শিফটিং। ক্লোরাইড শিফটিং কি পড়বো এখন? ক্লোরাইড শিফটিং সম্পর্কে। তো ক্লোরাইড শিফটিং বিষয়টা কি? ক্লোরাইড শিফটিং বিষয়টা হলো একটা মানে এটা একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে আরবিসি এবং প্লাজমা এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক নিউট্রালিটি মেনটেন হয়। বিষয়টা কি আমি একটু এক্সপ্লেন করি, দেখো। তাহলে কি বললাম, এখন বলবো কি হ্যামবার্গার শিফটিং বা ক্লোরাইড শিফটিং। ক্লোরাইড শিফটিং বা এটাকে হ্যামবার্গার শিফটিং বলা হয়। হ্যামবার্গার শিফটিং কিরকম বিষয়টা বলি, দেখো। ধরো এটা আমার আরবিসি, এখন আরবিসির বাইরে কি আছে? প্লাজমা আছে বা রক্তরস আছে। তাহলে এগুলো কি প্লাজমা, এই যে যেগুলো আঁকলাম। আর মাঝখানে এটা কি আরবিসি, তাহলে এটা হলো আরবিসি, আর বাকি সব প্লাজমা। কি হয়, বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড এর ভিতরে এসে পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে কার্বনিক অ্যাসিড H2CO3। সেই কার্বনিক অ্যাসিডটা আবার ভেঙে যায়, গিয়ে তৈরি করে H+ আর HCO3-। এখন এই যে HCO3- দেখলা, এই HCO3- বাইরে বেরোয় যায়। HCO3- যখন বাইরে বেরোয় যায়, তখন যেহেতু বাইরে মাইনাসের পরিমাণ বেড়ে গেল, তাহলে কি হবে, বাইরে থাকা মাইনাসটা ভিতরে চলে আসে। তো মনে রাখবা বাইরে থেকে ক্লোরাইডটা ভিতরে চলে আসে, Cl-। তো এই যে চার্জের ভারসাম্য রক্ষার্থে ক্লোরাইডটা যে ভিতরে চলে আসলো, ক্লোরাইডটা যে শিফট হয়ে গেল, এই কারণে এটার নাম কি ক্লোরাইড শিফটিং। আর এটার উদ্দেশ্যটা কি এটা বললামই, এটার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক নিউট্রালিটি সৃষ্টি করা। এই বিষয়টা আমরা একটু এখান থেকে মনে রাখবো, যে দেখো এই চার্জের সাম্যতা রক্ষা করলো, বাইকার্বনটা বের হয়ে গিয়েছিল, মাইনাস জিনিসটা বের হয়ে গেছে, তাহলে মাইনাস দরকার আরো, তো সেই জন্য ক্লোরাইডটা ভিতরে প্রবেশ করলো। তো এটাকে বলা হয় হ্যামবার্গার শিফটিং বা কি বললাম, ক্লোরাইড শিফটিং। এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কিছু ডেটা মনে রাখবো, এই ডেটাগুলো খুবই ইম্পর্টেন্ট। একটু এটা মুছে দিয়ে আমরা এখন সেই বিষয়টা দেখবো। দেখো এই ডেটাগুলো মনে রাখা খুব কঠিন হয়। তো তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে আমি সম্পূর্ণ বিষয়টা দেখাবো, তাহলে তোমাদেরকে একটু মনে রাখতে ইজি হবে। দেখো, ধরো এটা আমার এই কি বলে অ্যালভিউলাসের সাইড দিয়ে অবশ্যই এরকম তোমার কি আছে বলো তো, কৈশিক জালিকা গেছে এরকম। ধরো এরকম সাইড দিয়ে এরকম কৈশিক জালিকা, এটা কৈশিক জালিকা লিখে দিই, যে কৈশিক জালিকা। আর এটা কি অ্যালভিউলাস। এখন দেখো, এদিক থেকে প্রশ্বাসের মাধ্যমে যেই অক্সিজেনটা গৃহীত হয়, সেটা নিশ্চয়ই নাক দিয়ে যেতে 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 আলটিমেটলি কিন্তু তোমার অ্যালভিউলাসেই যায়। তাহলে এই যে অ্যালভিউলাসে গেল, ধরো এই যে প্রশ্বাসের মাধ্যমে গৃহীত অক্সিজেনটা কি করলো, অ্যালভিউলাসে গিয়ে গেল। আবার সেই অক্সিজেনটা নিশ্চয়ই এই অ্যালভিউলাসের প্রাচীরে চাপ প্রয়োগ করে। তো সেই অক্সিজেনের চাপটা কত, O2 এর চাপ 104 মিলিমিটার পারদ চাপ, মনে রাখবা। আচ্ছা, এবার আর এইখানে এই যে এটা এই কৈশিক জালিকার ভিতরে কি মুভ করে, রক্ত না, এরকম অসংখ্য রক্ত। তো এই যে রক্ত নিশ্চয়ই এই প্রাচীরের মধ্যে চাপ প্রয়োগ করে। সেই চাপের মানটা কত মনে রাখবা, সেটা কত, 40 মিলিমিটার পারদচাপ। 40 মিলিমিটার পারদচাপ। এখন কিন্তু রক্তের মানে এই কৈশিক জালিকার রিকোয়ারমেন্ট হলো, সে চায় 40 মিলিমিটার পারদচাপ না থেকে 100 মিলিমিটার HG যেন হয়। তো এই যে চাপটা 140 মিলিমিটারকে 100 মিলিমিটার পারদচাপ যদি করতে হয়, তাহলে অবশ্যই অক্সিজেনকে এখানে আসতে হবে। বেশি অক্সিজেন আসলেই কেবলমাত্র এর ভিতরে 100 মিলিমিটার পারদচাপ মেনটেন করা সম্ভব। তো সেই ক্ষেত্রে কি হয়, এই অক্সিজেনটা এখানে ব্যাপিত হয়। তাহলে অক্সিজেন ব্যাপিত হয়, ব্যাপন ঘটে, ঠিক আছে। এইভাবে হলো এটা মুভ করে। তাহলে দুইটা চাপ সম্পর্কে পড়লা, তিনটা চাপ জেনে ফেললো অলরেডি। অক্সিজেনের চাপ কত, কৈশিক জালিকায় কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের চাপ কত, তারপরে আর কত অক্সিজেনের চাপ সে চায়, সেই বিষয়টা জানলাম। এখন মনে রাখবা এখান থেকে আরেকটা বিষয়, এই অ্যালভিউলাসের ভিতরে তো কার্বন ডাইঅক্সাইড আছে। তো সেই কার্বন ডাইঅক্সাইডের চাপ কত, 40 মিলিমিটার পারদচাপ। আর এই যে এখানে যে কৈশিক জালিকার ভিতরে কার্বন ডাইঅক্সাইড, এখানেও তো চাপ আছে কার্বন ডাইঅক্সাইডের, সেই কার্বন ডাইঅক্সাইডের চাপটা কত, সেটা হলো তোমার 46 মিলিমিটার পারদচাপ। এই সবগুলো চাপগুলোকে একত্রে লিখে দিলাম, যাতে তোমাদেরকে একটু পড়তে ইজি হয়, ঠিক আছে। আচ্ছা,
দেখো আরেকটা বিষয় আসলে বইয়ের মধ্যে নাই, এই কারণে আমি তেমন এটা বিস্তারিতভাবে বলছি না, জাস্ট একটু এখান থেকে বলে দিই, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, দেখো শ্বাসরঞ্জক কয়েকটা নাম আছে, কয়েক ধরনের শ্বাসরঞ্জক আছে। আমরা বলবো হিমোগ্লোবিন সম্পর্কে, এটা ছাড়াও আরো কিছু নাম আছে। দেখো শ্বাসরঞ্জকের মধ্যে কি কি নাম আছে? আছে হলো হিমোগ্লোবিন, এটা ছাড়াও আছে হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন এবং ক্লোরোক্লোরিন। ঠিক আছে, তো হিমোগ্লোবিন যেটা, এটা হলো মেরুদণ্ডী প্রাণীতে পাওয়া যায়, এটা আমরা জানি। হিমোগ্লোবিন সম্পর্কে আমরা একটু পড়বো। তার আগে আরেকটা বিষয় মনে রাখো যে হিমোসায়ানিন পাওয়া যায় মলাস্কা এবং আর্থ্রোপোডায়, হিমোএরিথ্রিন পাওয়া যায় হাইপানকোলিড এবং ব্রাকিওপোডে, ক্লোরোক্লোরিন পাওয়া যায় পলিকিটে। পারলে পারলে, না পারলে নাই, খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে মনে রাখতে পারলে ইজি, মানে ইজি না, মানে মনে রাখতে পারলে ভালো, না পারলে সমস্যা নেই, থাক। দেখো আর এই যে হিমোগ্লোবিন যেটা, মনে রাখবে এটাকে রবিনহুড অণু বলা হয়। হিমোগ্লোবিনকে কি বলা হয়? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এটাকে কি বলা হয় বললাম? রবিনহুড অণু। এখানে লিখে দিই রবিনহুড অণু। রবিনহুড অণু বলা হয় কোনটিকে? হিমোগ্লোবিনকে। এই বিষয়টা আমরা একটু মনে রাখবো। তাহলে এখন দেখো কয়েকটা বিষয়, এই হিমোগ্লোবিনটা কিভাবে সৃষ্টি হলো? হিমোগ্লোবিন দুইটা বিষয় মিলে তৈরি হয়, একটা হলো হিম আর একটা হলো গ্লোবিন। তো হিম যেটা, এটা হলো একটা পিগমেন্ট বা বলতে পারো রঞ্জক, এটা একটা। আর গ্লোবিনটা কি? এটা একটা প্রোটিন। গ্লোবিনটা কি? এটা একটা প্রোটিন। তাহলে এই হিমোগ্লোবিন আর এখানে মনে রাখবা যে হিমের পরিমাণ কত? হিমোগ্লোবিনের মোট পরিমাণের 5% হলো হিম, আর গ্লোবিন হলো 95%। অনেক সময় রেশিওটা চায় যে হিম আর গ্লোবিনের মধ্যে অনুপাত কত। এইভাবে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে হিম ইস টু গ্লোবিন কত, এটা মনে রাখবা। এটা হয় কত? 1:25। এটা পরীক্ষার মধ্যে আসে। একটু চেক করে নেবে যে আগে হিম বলা আছে নাকি আগে গ্লোবিন বলা আছে। যদি বলে গ্লোবিন ইস টু হিম তাহলে হবে 25:1, আর যদি বলে হিম ইস টু গ্লোবিন তাহলে 1:25। এটাই বেশি আসে আর কি। তাহলে এটা একটু মনে রাখতে হবে হিমোগ্লোবিনের বিষয়টা। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই হিম যেটা, হিমের মধ্যে মনে রাখবা আয়রন পাওয়া যায় কত পার্সেন্ট? 33.3%। 33.3% কি পাওয়া যায়? এই আয়রন পাওয়া যায়। আর একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে টোটাল কি পরিমাণ আয়রন পাওয়া যায়? 4 থেকে 5 গ্রাম। এই বিষয়টা মনে রাখবা। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কি পরিমাণ আয়রন পাওয়া যায় টোটাল? সেটা হলো 4 থেকে 5 গ্রাম। 4 থেকে 5 গ্রাম আয়রন পাওয়া যায় টোটাল। এই বিষয়টা আমরা এখান থেকে একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, আর হিমোগ্লোবিন মাপার জন্য যে যন্ত্র, সেটার নাম হলো হিমোগ্লোবিনোমিটার। এটাও একটু লিখে দিই। দেখো হিমোগ্লোবিনোমিটার, হিমোগ্লোবিনোমিটার, হিমোগ্লোবিনোমিটারের সাহায্যে কি হয়? হিমোগ্লোবিন মাপা হয়। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো এতটুকুই ছিল আজকের ক্লাস। সামনের ক্লাসটা খুবই ছোট হবে, বড় তো 10 মিনিট। সবাইকে আজকের ক্লাসটা এতটুকু দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।